ঐক্যের জন্য ভোটের মাঠে গ্রহণযোগ্য ফ্যাসিবাদ বিরোধী দলের মতকে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে সংস্কারের আহ্বান। দীর্ঘমেয়াদে এইভাবে ভাগ করে যদি এই সুপারিশগুলোকে গ্রহণ করা হয় সেটি বরং বাস্তবসম্মত হবে। ঐক্যমত্যে পৌঁছতে চান সেখানে বিএনপির ঐক্যমত্য হওয়াটা খুব জরুরি, যেহেতু এখন আওয়ামী লীগ নাই। নির্বাচনের আগে অবশ্যই শেখ হাসিনার বিচার করতে হবে, নারী সমাবেশে বললেন বক্তারা। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ারাই এগিয়ে নেবে বাংলাদেশ, বললেন সার্জিস আলম। ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনে বিএনপির লক্ষ্য, নড়াইল জেলা সম্মেলনে তারেক রহমান। জনগণের আস্থা অর্জনের নির্দেশ নেতাকর্মীদের। বিগত 15 বছর খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে, কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি। দুর্নীতিমুক্ত থেকে প্রশাসনিক কর্মকর্তাদের কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার। দেশ জুড়ে প্রশিক্ষিত জনশক্তি তৈরির উপর গুরুত্ব আরোপ। জাতীয় ঐক্যমত্য কমিশনে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। জাতীয় নির্বাচনের আগে ভোট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সংক্রান্ত সংস্কারের পরামর্শ তাদের। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ভোটের মাঠে যাদের গ্রহণযোগ্যতা বেশি তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তারা। যথাযথ সময়ে নির্বাচন করতে নির্ধারিত সংস্কার বাস্তবায়নে অধ্যাদেশ জারি করা যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরিফিন শাকিলের প্রতিবেদন। নতুন বাংলাদেশের পথরেখা তৈরির জন্য 6টি সংস্কার কমিশন এরই মধ্যে তাদের প্রস্তাব দিয়েছে সরকারের কাছে। এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়ার জন্য গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন 26টি দল ও জোটের সাথে প্রথম বৈঠক করেছে। সরকারের তরফ থেকে এটি তাদের দ্বিতীয় ইনিংস বলে আখ্যায়িত করা হয়েছে। আর রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কার ইস্যুতে গুরুত্ব পাচ্ছে তাদের মতামতই। ক্রিকেটে কিন্তু দুইটা ইনিংসই হয়, থার্ড ইনিংস খেলার কোনো সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন, সংখ্যাতত্ত্ব নয়, রাজনৈতিক দলের ভোট ও গ্রহণযোগ্যতা বিবেচনা করে সংস্কারের সুপারিশ আমলে নিতে হবে। এক্ষেত্রে তারা স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী সংস্কারের ধারণা দিচ্ছেন। মধ্যমেয়াদে, স্বল্প মেয়াদে, দীর্ঘমেয়াদে এইভাবে ভাগ করে যদি এই সুপারিশগুলোকে গ্রহণ করা হয় সেটি বরং বাস্তবসম্মত হবে। মানে নির্বাচনটা করার জন্য কতটুকু আমাদের দরকার, প্রধানমন্ত্রীর ক্ষমতার বিষয়টাকে যদি অ্যাড্রেস করা যায়, বাকিটা না হয় আপনি পরবর্তী সময়ের জন্য ফেলে দিলেন। যে আমরা সব দল একসাথে বলবো, তারপরে এই দলগুলোর মধ্যে মেজরিটি যা বলবে সেটাই আমরা ঐক্যমত্যে পৌঁছবো, এভাবে কিন্তু ঐক্যমত্য হবে না। অন্যান্য অনেক ছোট দল আছে যাদের কাছে সব মিলে 1% ভোট নেই। যা ঐক্যমত্যে পৌঁছতে চান সেখানে বিএনপির ঐক্যমত্য হওয়াটা খুব জরুরি। বিএনপির ঐক্যমত্য ছাড়া, এবং যেহেতু এখন আওয়ামী লীগ নাই, তাহলে এই যে সংস্কারের যে ঐক্যমত্য, সেই ঐক্যমত্য নিয়ে নানান প্রশ্ন উঠবে। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় দলগুলো রাষ্ট্র সংস্কারে 3 জোটের রূপরেখা দিয়েছিল, কিন্তু ক্ষমতা আসার পর সেগুলোকে তেমন আমলে নেয়নি কোনো দলই। অতীতে সেই অভিজ্ঞতা থেকে বিশ্লেষকরা সংস্কার নিয়ে জাতীয় সনদ তৈরির পরামর্শ দেন, যেখানে থাকবে সব রাজনৈতিক দলের প্রতিশ্রুতি স্বাক্ষর। 10টা জিনিস সংস্কার করার জন্য সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছি। 10টা ধরা পড়ে যখন বলে ইয়েস আমরা রাজি, ঠিক আছে আপনি সাইন করেন। যে দল ক্ষমতায় যাবে সে যদি না করে, তখন অন্য দল তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন উঠাবে। সেই ডিক্লারেশন ভিত্তিতে রাজনৈতিক দলগুলো তাদের গঠনতন্ত্র, তাদের নিজেদের যে অভ্যন্তরীণ গণতন্ত্র এবং তাদের ঘোষণাপত্র এবং নির্বাচনী যে ইশতেহার ঘোষণা করবেন, যে সমস্ত প্রতিশ্রুতি দেবেন, সেগুলো তারা ওখানে প্রতিফলিত করবেন। তাহলে রাজনৈতিক দলগুলোর কাছে প্রত্যাশা করা যায় যে তারা ভবিষ্যতে এই কাজগুলো করবেন। সংস্কারের ট্রেন গন্তব্যে পৌঁছাতে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন করার প্রস্তুতি নেয়ার আহ্বান রাজনৈতিক বিশ্লেষকদের। এই সরকারের জন্য তো প্রত্যেকটা দিন একটা করে চ্যালেঞ্জ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। একটি অপশক্তি নির্বাচনে আওয়ামী লীগের বিচারকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে, তবে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন। এ সময় জাতীয় নাগরিক কমিটির অন্য নেতারা বলেন, রাজনীতিতে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার আর রাজনীতি করার অধিকার নেই বলেও মন্তব্য করেন তারা।
কিন্তু তারা মুখে বলেছে প্রগতির কথা। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণহত্যাকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার দাবিতে নারী সমাবেশ। জাতীয় নাগরিক কমিটি আয়োজিত এই সমাবেশে অংশ নেন জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী ও শহীদ পরিবারের নারী সদস্যরা। দেশ স্বাধীন হয়েছে আমরা বলছি 7 মাস হয়ে গেলেও তার কোনো ফলাফল আমরা পাচ্ছি না। জুলাই আগস্টের আন্দোলনে অংশ নেয় আন্দোলনকারী ও সমন্বয়করাও সমাবেশে বক্তব্য রাখেন। বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পাড়া মহল্লায় ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সবার আগে হতে হবে বিচার, তারপর সংস্কার, তারপর কথা হতে পারে নির্বাচন এবং অন্যান্য গণতান্ত্রিক চর্চার ব্যাপারে। শুধু ফ্যাসিস্ট হাসিনা না, এই হাসিনার সাথে জড়িত যারা ছিলেন, এই পুরো সিস্টেমের বিরুদ্ধে আমরা এই সবার বিরুদ্ধে আমরা তাদের বিচার দাবি করছি। আপনারা যে যার জায়গা থেকে বিচারের দাবিতে আওয়াজ তুলুন। আপনারা যদি আওয়াজ তুলেন ঘর থেকে, সেই আওয়াজ পৌঁছে যাবে বিচারের কাঠগড়া পর্যন্ত। নাগরিক কমিটির শীর্ষ নেতারা বলেন, নির্বাচন ও ফ্যাসিস্টদের বিচারকে মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নেই। আন্তর্জাতিকভাবে ভারতের উপর চাপ তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি জানান তারা। এখানে বিএনপি সহ যত রাজনৈতিক দল আছে তারা যেভাবে খেলার টেবিল ঘুরিয়ে দিতে যাচ্ছে নির্বাচনের দিকে, আমরা দেখেছি কিছু অপশক্তি বিচার এবং সংস্কারের মুখোমুখি দাঁড় করাতে চায় নির্বাচনকে। জাতিসংঘের রিপোর্টে ইতিমধ্যে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যে বর্বরতম মানবতা বিরোধী অপরাধ জুলাই আগস্টে বাংলাদেশে সংঘটিত হয়েছে। তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ। সমাবেশে বক্তারা বলেন, জুলাই আগস্ট আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারীরা। তাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে রাজনৈতিক দল আসবে তারা নারীর ক্ষমতায়নে কাজ করবে। খুনি হাসিনা কিভাবে বাংলাদেশের মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে নাহিদ ইসলামকে আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয় ছেড়ে জনতার কাতারে নেমে এসে শিগগিরই নতুন দলের দায়িত্ব নেবেন তিনি, এমনটা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারাই নতুন বাংলাদেশের নেতৃত্বে প্রথম সারিতে থাকবে। বিকেলে নারায়ণগঞ্জে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনকে সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহার করলে দেশে আরেকটি গণবিপ্লব হবে। চলতি মাসেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে বলেও জানান এই সংগঠক। এই দল সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন সার্জিস আলম। কিন্তু এই দলকে ব্যবহার রাজপথের সহযোদ্ধা নাহিদ ইসলাম, যিনি এই অভ্যুত্থানের ঘোষক, আমরা আমাদের জায়গা থেকে তাকে আহ্বান জানিয়েছি যেন পুরো বাংলাদেশকে আবার আমরা একসাথে রাজপথের সামনের সারিতে থেকে ঐক্যবদ্ধ করতে পারি। সেই জন্য আমাদের সহযোদ্ধা নাহিদ ইসলাম যেন ওই মন্ত্রণালয় কিংবা ক্ষমতার পথ ছেড়ে আবার জনতার কাতারে এসে দাঁড়ায়। যে কোনো মূল্যে 31 দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে দেশ গড়ে তোলা হবে, জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, দল পুনর্গঠনের পাশাপাশি রাষ্ট্রকে নতুনভাবে গড়ার এখনই সময়। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দীর্ঘ 16 বছর পর নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। 2 পর্বের এই সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামনে সময় এসেছে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা। তারেক রহমান বলেন, বিগত সরকারের আমলে দেশের অর্থনীতি, উন্নয়ন ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের ধ্বংসযজ্ঞ থেকে দেশ রক্ষায় বিএনপির 31 দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। 31 দফাটা হচ্ছে বিগত 15 বছর এই স্বৈরাচার, পালিয়ে যাওয়া স্বৈরাচার, যে খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে, কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি। দল পুনর্গঠনের পাশাপাশি রাষ্ট্রকে নতুনভাবে গড়ার সময় এসেছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, অর্থনীতির ভিত্তি মজবুত করতে রেমিটেন্স, স্বাস্থ্য, শিল্প ও কৃষি খাতে সংস্কারের প্রয়োজন। লক্ষ্য বাস্তবায়নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। দেশের অর্থনীতিকে আবার গড়ে তুলতে হবে, দেশের কৃষককে আবার কৃষির পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। প্রতিজ্ঞা হচ্ছে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করব। পরে সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে ভোট দেয় কাউন্সিলররা। তারেক রহমান বলেন, সময় এসেছে এভাবেই গণতান্ত্রিক উপায়ে দেশের জন্য নেতা নির্বাচনের।
যে সকল মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আন্দোলনে বিএনপি গণতন্ত্রের কোনো বিকল্প নেই, নির্বাচনী গণতন্ত্রে পৌঁছানোর একমাত্র পথ, এমনটা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নিজ জেলা ঠাকুরগাঁয়ে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে গণতন্ত্র একমাত্র পথ। ঠাকুরগাঁ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠে জেলা বিএনপি আয়োজিত জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, এদেশের তরুণরা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন করে বাংলাদেশ নির্মাণ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সেই সুযোগ কাজে লাগাতে হবে। বিএনপি মহাসচিব আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন। সারা দেশে তার যে পদক্ষেপ ছিল তা আজও দেশের মানুষ মনে রেখেছে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে পথটায় বিরোধিত হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াঙ্গনকে বলুন, সাংস্কৃতিক অঙ্গনকে বলুন, সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ যেখানে আমরা সামনে এগিয়ে যেতে পারি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপরে এখন নির্ভর করছে সরকারের সাফল্য ব্যর্থতা। জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারী, শিশু ও সংখ্যালঘুদের রক্ষা সরকারের গুরু দায়িত্ব বলেও জানান ডক্টর ইউনুস। বলেন, এখন থেকে পাসপোর্ট করতে আর কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না। সরকারকে সাধারণ মানুষের হয়রানি নয়, স্বস্তি নিশ্চিতের ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমাদের হাতে অনেকগুলো কাজ এবং খুব সহজ কাজ, কঠিন কাজ না। এবং আমি বলছি না 100% করতে হবে। আমি বললাম যে 10% করো, 20% করো, 30% করো, 1 নম্বর হও। 1 নম্বর হওয়ার মধ্যে অনেক আনন্দ। অন্তর্বর্তীকালীন সময় এই সুযোগটা পূর্ণমাত্রায় তোমাদের আছে, আশা করি এটা গ্রহণ করবে। ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশের অর্থনৈতিক সুযোগ অনেক বেশি, কিন্তু এদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিদ্যমান অনলাইন সার্ভিস চালু, জেলায় জেলায় কাজের প্রতিযোগিতা এবং বিশ্বের চাহিদা অনুযায়ী জনশক্তিকে প্রশিক্ষিত করার প্রতি তাগিদ দেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক খ্যাতি চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সহ অন্যান্যরা। জানান, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য সবার অংশগ্রহণে সুষ্ঠু অবাধ নির্বাচন। আমরা যখন নিজেরা কথা বলি, আমরা স্বপ্নের কথাই বলি। আমি হয়তো ওনাকে বললাম যে আমাদের অন্তত 1991 সনের স্ট্যান্ডার্ড ইলেকশন করতে হবে। উনি বলল না, ওইটার চেয়েও ভালো করতে হবে। এটি আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ, যে জাতিকে গণতন্ত্রের পথে আবার উত্তরণের জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা প্রশাসন যন্ত্রকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করে বলেন, নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টারের সাথে বাংলাদেশের বাণিজ্যের অমিত সম্ভাবনা রয়েছে। নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, নেপাল ভারতের 7 সিস্টারের একই অবস্থা। প্রক্রিয়া শুরু হয়েছে, এই প্রক্রিয়াকে জোরদার করা, যাতে করে আমরা এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি। মালামাল সোজা চলে যাবে নেপালে, সোজা চলে যাবে ভুটানে, সোজা চলে যাবে 7 সিস্টার্সে। তাদের মালামাল আমাদের মাঝখান দিয়ে, আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে, তাদের ব্যবসা আমাদের এখানে আসবে। সেটাই তো হলো অর্থনীতি। জুলাই বিপ্লবে বাংলাদেশের তরুণরা যা করে দেখিয়েছে তা বিশ্বে বিরল উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, তারুণ্যকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে বাংলাদেশ সরবরাহ করতে পারে দক্ষ জনশক্তি। আমাদের তারুণ্য জুলাই মাসে যা দেখিয়েছে, আগস্ট মাসে যা দেখিয়েছে, সেটা তো পৃথিবীর একটা অনন্য দৃষ্টান্ত। প্রতিটি তরুণ বাংলাদেশের মহাশক্তি, মহাপ্রচণ্ড শক্তি। সেই তারুণ্য বিশ্ব জয় করতে পারে। সেই তারুণ্য আমাদের যত রকমের অভাব আছে, যত রকমের ঘাটতি আছে, তার চাইতে অনেক বেশি সে নিয়ে আসতে পারে। একটু সম্পূর্ণ ভিন্ন এক প্রজন্ম, সেই প্রজন্মের জন্য দরজা খুলে দিতে হবে।
দুর্নীতিকে দেশের সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বহির্বিশ্বে অনেকেই আমাদের বিশ্বাস করতে চায় না, তাই দুর্নীতিমুক্ত দেশ গড়ার ওপর জোর দেন এই নোবেলজয়ী। দুর্নীতি থেকে বাইর না হলে এই কোনোটাই হবে না। আমরা আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেসের সমিতির সম্মেলনে এসেছি। কাজে এই দুর্নীতি কোথায় আছে, কিভাবে আছে তাদের অজানা নয়, এবং এটা ছাড়া, এটার থেকে উদ্ধার পাওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নাই। এটার থেকে বের হতেই হবে আমাদের। আর সব কথা আপনি বাদ রেখে দেন, আমরা সব বুঝি। সারা দেশে বিদ্যমান অনলাইন সুবিধাগুলোকে কাজে লাগিয়ে জেলায় জেলায় কাজের প্রতিযোগিতার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। ঠিকই আমরা একটা চেষ্টা করছি, দেখেছি অতীত। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। মিটারে না চালানোর দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজি চালিত অটোরিকশা চালকরা। সপ্তাহের প্রথম কর্মদিবসের শুরুতেই শনি, রাখড়া, রামপুরা, মিরপুর সহ গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তা বন্ধ করে দেয় সিএনজি অটোরিকশা চালকরা, যাদের দাবি মিটারে না চালালে 50,000 টাকা জরিমানার যে বিধান করেছে বিআরটিএ তা বাতিল করতে হবে। আন্দোলনের দুর্ভোগের নাকাল নগরবাসী। মাইলের পর মাইল হেঁটে গন্তব্যের দিকে যাত্রা করেন অফিসগামী মানুষ। যে পয়েন্টে অবরোধ তার দুপাশে যানবাহনের দীর্ঘ সারি। সকাল 10টার কিছু পরেই ট্রাফিক বিভাগ থেকে জানানো হয় দাবি মেনে নিয়েছে বিআরটিএ। পরে জরিমানার বিধান বাতিল করে নোটিশ জারি করলে দুপুর 1টার দিকে কর্মসূচি শেষ করে সিএনজি চালকরা। একটা সিএনজি ওয়ালা যদি 50,000 টাকা জরিমানা দিতে পারতো তাহলে কিন্তু সিএনজি চালাইতো না। 900 টাকা জমা আর আম করে মিটার মানে আপডেট করে দিতে হবে, ই করে দিতে হবে। আমরা মেট্রো গাড়ি, আমাদের কাগজপাতি সব ক্লিয়ার, তাও আমাদেরকে হয়রানি মামলা দেওয়া হয়। মিটারে না চললে 50,000 টাকা জরিমানা করা হবে, সেটি এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে বাতিল করা হয়েছে। এই সংক্রান্ত একটা আমরা অর্ডার পেয়েছি। পুনরায় নিয়োগের দাবিতে হাইকোর্টের রায়ে বাদ পড়া প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা রবিবার সচিবালয়ের সামনে রাস্তা অবরোধ করেন। রবিবার সকাল থেকে 11তম দিনের মতো শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। শাহবাগ থেকে মিছিল নিয়ে রবিবার দুপুর 3টার দিকে সচিবালয়ের সামনে অবস্থান নেন প্রাথমিকে সহকারী শিক্ষক শিক্ষিকা হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্তরা। তাদের ছত্রভঙ্গ করতে এদিনও জল কামান ব্যবহার করে পুলিশ। জল কামান আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেখান থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। আমরা তো হচ্ছে এখানে আসছে আমরা আমাদের অধিকার নেওয়ার জন্য, এটা তো আমাদের অধিকার। আমরা তো আর সরকারের কিছু জানি না। আমরা চাই যে আমাদের দাবি, আমাদের যোগদান। আমাদের রায় আমাদের বিপক্ষে যায় তাহলে আমরা আমাদের আন্দোলন ছাড়বো না। মেয়েদের ব্যাপারে আমাদের তো আসলে খুব বেশি আমরা কিছু করতেও পারি না। আমরা জাস্ট হচ্ছে পানি টানি মারতেছি যে ভয় যেন চলে যায়, কিন্তু তারপরেও এরা অনেকেই খুবই অ্যাগ্রেসিভ, অ্যাডামেন্ট, এরা থাকতে চায়। সাতক্ষীরায় জেলা যুবলীগের ব্যানারে মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিক্ষোভ করেছে ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির। রোববার রাতে যুবলীগের মিছিলের ভিডিওটি ফেসবুকে ছড়ায়। মিছিলে জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমানকে দেখা যায়। এর প্রতিবাদে তালায় বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির। মিছিলটি তালা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি জানান। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সহ পরিবারের সদস্যদের বিদেশি নাগরিকত্ব ও পাচার সম্পদের সন্ধানে সিঙ্গাপুর সহ 8 দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট বা MLAR পাঠিয়েছে দুদক। সম্প্রতি দুদকের মানি লন্ডারিং শাখা থেকে আদালতের আদেশের প্রেক্ষিতে তথ্য চেয়ে সংশ্লিষ্ট দেশে চিঠি পাঠানো হয়। আদালতে জমা দেয়া নথি বলছে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান, এমডি সায়েম সোবাহান আনভির সহ পরিবারের একাধিক সদস্যের স্লোভাকিয়া, সাইপ্রাস, সেন্ট কিটস সহ বিভিন্ন দেশে বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব গ্রহণ করেন। এছাড়া বসুন্ধরা পরিবারের 8 সদস্যের বিভিন্ন দেশে 19টি কোম্পানিতে বিনিয়োগের বিষয়ে সংশ্লিষ্টদের চিঠি দিয়ে তথ্য চাওয়া হয়েছে। দুদক বলছে, টাস্কফোর্সের অধীনে চলমান অনুসন্ধান দ্রুতই শেষ করবে তারা। এদিন ঢাকা নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে 781 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। ক্ষমতার অপব্যবহারপূর্বক অসাধু উপায়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 781 কোটি 71 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও বুক দখলে রাখার অভিযোগে আজ একটি মামলা রুজু হয়েছে।
চূড়ান্ত পর্যায়ে রাজধানীর যাত্রাবাড়ি, চানখারপুল, উত্তরা ও আশুলিয়ায় নৃশংস হত্যা, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত এ মাসেই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার প্রত্যাশা করছে প্রসিকিউশন। জুলাই ম্যাসাকারের বিচারে গঠিত ট্রাইব্যুনালের পথ চলা শুরু হলে ঢাকার গণহত্যার বিচার অগ্রাধিকার ভিত্তিতে করার সিদ্ধান্ত নেয় প্রসিকিউশন। সেই মোতাবেক যাত্রাবাড়ি, চানখারপুল, উত্তরা, আশুলিয়ার মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ মাসেই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার প্রত্যাশা করছে প্রসিকিউশন। এদিন জুলাই আন্দোলনের চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরাম ও ফয়সাল হত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আন্দোলন দমনে অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে। চট্টগ্রাম শহরে জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন তারিখে হত্যা, আহত এবং মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগ আনয়ন করা হয়েছে, যেটি প্রাথমিক তদন্ত সংস্থার কাছে প্রাথমিকভাবে সত্যতা প্রতীয়মান হয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে পানি ভবনের নদী পুনরুদ্ধার বিষয়ক সেমিনারে তিনি কথা জানান। বলেন, সরকারের এই টাস্কফোর্সের মাধ্যমে দেশের একটি নদী পুরোপুরিভাবে উদ্ধার করা হবে। এছাড়াও এই প্রকল্পে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। নদী রক্ষায় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার কথা বলেন পরিবেশ উপদেষ্টা। এছাড়া নদীর চারপাশ কিভাবে সবুজায়ন রাখা যায় সে বিষয়ে সেমিনারে কথা বলেন আলোচকরা। Task force was formed and the task force has identified activities that the interim government should take up, and I've learned that the task force has said that there should be plan for the interim government to start action on at least one given river and to ensure that it is made pollution free and free from encroachment. রাজধানী মহিলা সমিতিতে নির্ধারিত ঢাকা মহানগর নাট্য উৎসব বন্ধ নিয়ে এক এক পক্ষের এক এক রকম বক্তব্য মিলছে। উৎসব আয়োজকরা বলছেন তারা কোনো হুমকি পাননি, মহিলা সমিতি নিরাপত্তার কথা বলে হল বরাদ্দ বাতিল করেছে। কিন্তু মহিলা সমিতি বলছে শুক্রবার রাতে হঠাৎই আয়োজক কমিটি উৎসব করবে না বলে হল বরাদ্দ বাতিল করে। তবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এক বিবৃতিতে বলেছে তাদের আহ্বানে সাড়া দিয়েই হল বাতিল করেছে মহিলা সমিতি। 15 থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ মহিলা সমিতিতে হওয়ার কথা ছিল ঢাকা মহানগর নাট্য উৎসব 2025, যেখানে 14টি নাটক নিয়ে মঞ্চায়নের জন্য প্রস্তুত ছিল ঢাকা মহানগর নাট্য পর্ষদ। কিন্তু সংবাদ বিজ্ঞপ্তিতে একদল লোকের হুমকির কথা জানিয়ে নাট্যোৎসব স্থগিতের ঘোষণা আসে। জানানো হয় মহিলা সমিতি তাদের হল বরাদ্দ বাতিল করেছে। মহিলা সমিতি নিজে বাতিল করেছে, তো আমার কথা ওরা বাতিল করবে কেন? ওখানে এখানে উৎসব করা যাবে না। আমি কেন, কি হয়েছে বলেন? বলতেছে এরকম আমাকে ওখানে থ্রেট দিয়েছে, বাজে ভাষায় গালাগালি করেছে। তবে মহিলা সমিতি বলছে কোনো হুমকির ঘটনা ঘটেনি। শুক্রবার রাতে উৎসব আয়োজকরাই নিজেই ফোন করে উৎসব হবে না বলে জানায়। পরে মহিলা সমিতির পক্ষ থেকেই সাজসজ্জা খুলে ফেলা হয়। আমরা ইন্ডিভিজুয়াল যে দলগুলো নিয়মিত এখানে প্রদর্শনী করে সেই দলগুলোকেই আমরা বরাদ্দ দিয়েছি এবং তারা ইন্ডিভিজুয়াল ভাড়াও দিয়েছে। আয়োজক নাট্যগোষ্ঠী মহানগর নাট্য পর্ষদ, ওনারা আমাদের 14 তারিখ আনুমানিক রাত 11টা বা 10:30 11টার দিকে ওনারা বলেন যে আমরা নাট্য উৎসবটা বাতিল করছি। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এক বিবৃতিতে বলেছে তাদের আহ্বানে সাড়া দিয়েই হল বাতিল করেছে মহিলা সমিতি। এক স্ট্যাটাসে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, নাট্যকর্মীদের একটি অংশের বিরোধিতাতেই স্থগিত হয়েছে নাট্য উৎসব। এখানে নিরাপত্তার কোনো ইস্যু ছিল না, পুলিশও তেমনটি দাবি করছে। থানা পুলিশ বন্ধ করে না, এই বিষয়ে থানা পুলিশ অবগত না। আমরা বন্ধ করিনি, আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করতে পারি না। এটা তো দেশের উন্নয়নের জন্য প্রয়োজন। এটা আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। বকেয়া বেতন আর প্রশাসকের অপসারণের দাবিতে আমরণ অনশন করেছেন BAVS এর কর্মকর্তা কর্মচারীরা। দুপুরের পর আবারও সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। প্রতিষ্ঠানের মূল ফটকে বসে আমরণ অনশন শুরু করেন BAVS এর 17 জেলার 19 প্রতিষ্ঠানের কর্মীরা। বন্ধ হয়ে যায় মা ও শিশু হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম। তবে ভর্তি থাকা রোগীরা পেয়েছেন নিয়মিত সেবা। এ বিষয়ে প্রশাসক মাজহারুল ইসলামের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান দাবিগুলো পর্যালোচনা করা হচ্ছে মন্ত্রণালয়ে। পরে নতুন কর্মসূচি ঘোষণা করে রাস্তা থেকে উঠে যান BAVS এর কর্মকর্তা কর্মচারীরা।
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা সহ দায়ী সকলের দ্রুত বিচারের দাবি করেছে গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক। রোববার এক অনলাইন সংবাদ সম্মেলনে এ দাবি জানায় প্রবাসী বাংলাদেশিদের আন্তর্জাতিক এই সংগঠনটি। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, 5 আগস্ট শেখ হাসিনা সহ তার দোসর এবং নির্বিচারে খুনের দায়ে অভিযুক্তদের দেশে ফেরানোর উদ্যোগ নিতে হবে। এছাড়াও দেশ ও বিদেশে পতিত ফ্যাসিবাদীদের অব্যাহত ষড়যন্ত্র, চক্রান্ত ও উস্কানিরও তীব্র প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে। নেটওয়ার্কের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করবেন যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আজফার হোসেন, আয়ারল্যান্ড প্রবাসী নৃবিজ্ঞানী ও লেখক নাসরিন খন্দকার, সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার 2024 বিজয়ী, অস্ট্রেলিয়া প্রবাসী কথাসাহিত্যিক বর্ণালী সাহা সহ কয়েকজন। জুলাই গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে গড়ে ওঠা আন্তর্জাতিক অ্যাক্টিভিস্ট সংগঠন গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক গত বছরের সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করে। সচিবালয় সহ দেশের বিভিন্ন সরকারি অফিসে আওয়ামীপন্থী আমলাদের 7 দিনের মধ্যে অপসারণের আলটিমেটাম দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে একথা বলেন বক্তারা। তারা জানান, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণে মরিয়া আওয়ামী লীগপন্থী আমলারা। দেশে বসে তারা ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছে। এ সময় কৃষি মন্ত্রণালয়ের বর্তমান সচিব এমদাদুল্লাহ মিয়া সহ অন্যান্য ফ্যাসিস্টদের দ্রুত অপসারণ করতে না পারলে এই সরকারের সব অর্জন ধূলিসাৎ হয়ে যাবে বলেও সতর্ক করেন বক্তারা। এই আমলাদের কারণে সরকারি মেকানিজমগুলো ঠিকভাবে চালনা করতে পারতেছে না। ফ্যাসিস্ট আমলাদের যে কারণে আমাদের রাষ্ট্র সংস্কারে যে বাধাগ্রস্ত হচ্ছে, এই বাধাগ্রস্ত থেকে আমাদের মুক্তির জন্য এদের দ্রুত অপসারণ প্রয়োজন। যদি এই ফ্যাসিস্টদের দোষদেরকে যদি আগামী 7 দিনের ভিতরে প্রত্যাহার করা না হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে বাধ্য হব। সারা দেশে অপারেশন ডেভিল হান্টে আবু সাইদ হত্যা মামলার আসামি সহ অন্তত 90 জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার রাতে জামালপুরের ইসলামপুরে গঙ্গাপাড়ায় অভিযান চালানো হয়। নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আবু সাইদ হত্যা মামলার আসামি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে। 5 আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। এছাড়া অভিযানে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আরও 2 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া রংপুর মহানগরী সহ বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে 38 জনকে। গোপন তথ্যের ভিত্তিতে গাইবান্ধায় অভিযান চালায় সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। সেখানে গোপন একটি কক্ষ থেকে গাঁজা ও জুয়া খেলার সরঞ্জাম সহ 8 জনকে আটক করা হয়। পরে মুচলেখা নিয়ে 2 জনকে ছেড়ে দেয় পুলিশ। এছাড়া চুয়াডাঙ্গায় 8, পঞ্চগড়, নোয়াখালী, যশোর ও হবিগঞ্জে 7 জন করে আটক করা হয়েছে। পাবনা ও পটুয়াখালীতে 3 জন করে ধরা পড়েছে। টাঙ্গাইলে আটক আছেন 1 জন। দুষ্কৃতিকারীদের ধরতে অভিযান চলবে বলে জানিয়েছে যৌথ বাহিনী। বান্দরবানের লামায় অন্তত 26 জন শ্রমিককে অপহরণ করেছে অস্ত্রধারীরা। অতিরিক্ত পুলিশ সুপার জানান, শনিবার মধ্যরাতে উপজেলার ফাঁসিয়াখালী এলাকার বিভিন্ন রাবার বাগান থেকে তাদের অপহরণ করা হয়। বাগানের মালিকরা জানায়, রাতে রাবার বাগানে কাজ করার সময় সেখান থেকে তাদের অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় কয়েকজন অস্ত্রধারী। এই ঘটনার পর লিখিত অভিযোগ না পেলেও শ্রমিকদের উদ্ধারে অভিযান শুরু করেছেন যৌথ বাহিনী। ধারণা করা হচ্ছে, পাহাড়ে অবস্থান করা বিচ্ছিন্নতাবাদী কোনো সশস্ত্র গোষ্ঠী তাদের অপহরণ করে নিয়ে গেছে। মালিকদের অনেকের সাথে যোগাযোগ করে 6 লাখ টাকা জনপ্রতি মুক্তিপণ দাবি করেছে দস্যুরা। এর আগে গত 1 ফেব্রুয়ারি একই উপজেলার লিংপুং এলাকা থেকে 7 শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। গরুর ধান খাওয়া নিয়ে সুনামগঞ্জে 2 গ্রামবাসীর সংঘর্ষে অন্তত 40 জন আহত হয়েছে। সকালে শান্তিগঞ্জ উপজেলা আস্তামা গ্রামে সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, গতকাল গ্রামের আলগা বাড়ির কৃষক বজলু মিয়ার গরু কামরূপ দলং গ্রামের কৃষক সুরুজ মিয়ার জমির ধান খায়। এই নিয়ে জমিতেই 2 কৃষকের মধ্যে বাকবিতণ্ডা ও মারামারি হয়। পরে এই ঘটনায় 2 গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুরুতর আহত 2 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও 3 জন ভর্তি আছে সুনামগঞ্জ সদর হাসপাতালে। অন্যান্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় কোনো আটক বা গ্রেপ্তার নেই। কোনো পক্ষ মামলা করেনি এখনো। হবিগঞ্জের লাখাইয়ে ধলেশ্বরী খানজা বিলের 3য় অংশের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। দুপুরে উপজেলার শিবপুর সন্তোষপুর গ্রামের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
1.5 ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ। পুলিশ ও স্থানীয়রা জানায় শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি এবং সন্তোষপুর আনন্দময়ী মৎস্য সমিতির মধ্যে ধলেশ্বরী বিল দখল নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পরে আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এর আগে গত 8 জানুয়ারি খানজা বিল দখল নিয়ে রাতের আধারে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে প্রকৃত ত্যাগীদের স্থান না দেয় তা বাতিলে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্ররা। দুপুরে নগরীর তালাইমারি মোড়ে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের বাদ দিয়েছে। বিপরীতে 5 আগস্টের পর সুবিধাভোগী অনুপ্রবেশকারীদের নিয়ে প্রহসনের পকেট কমিটি গঠন হয়েছে বলে অভিযোগ তাদের। তাতে বাম থেকে শুরু করে দোসরদের সদস্যদের স্থান পেয়েছে। এ বিষয়ে দ্রুত সঠিক সিদ্ধান্ত না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এর আগে গত 30 জানুয়ারি রাজশাহী জেলা ও মহানগরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। উৎপাদক কোম্পানির কাছে যথেষ্ট ভোজ্য তেল মজুদ আছে, অথচ মিল থেকে পর্যাপ্ত সরবরাহ করা হচ্ছে না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বৈঠকে এমন অভিযোগ করেন পাইকার ও খুচরা বিক্রেতারা। এ সময় কোম্পানির প্রতিনিধিরা জানান 26 ফেব্রুয়ারির পর সংকট কেটে যাবে। উৎপাদন এবং সরবরাহ ঠিক না রাখলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। রোজাকে সামনে রেখে অস্থির করা হচ্ছে ভোজ্য তেলের বাজার। মূল্য নির্ধারণ হলেও তা মানছে না কেউ। মাত্র 4 থেকে 5টি প্রতিষ্ঠান বাজার নিয়ন্ত্রণ করছে উল্লেখ করে পাইকার ও দোকানিরা অভিযোগ করেন, বাজারে সরকারি তদারকি নেই। অন্য পণ্য না কিনলে তেলের সরবরাহ করা হচ্ছে না। আমার দোকানের তেল আজকে দরকার হলো 10 কার্টন বা 20 কার্টন। এই তেলটা 5 লিটারের তেল একদম নাই, দেয় না এরা। ধরুন আপনারা দিলেও 4 কার্টন, 2 কার্টন, 3 কার্টন আপনার চাহিদা অনুসারে মাল দিচ্ছে না। এখন এইটার পিছনে কি লুকায়িত আছে? চা পাতা থাকে, 10 কার্টন সরিষার তেল থাকে, 30 বস্তা পলাশ চাল থাকে, কেন আসবে ওনার 50 কার্টন তেলের সাথে 850 টাকা করে আমার কিনতে হবে। কেনার পরে এমআরপি হলো 852, তাহলে আমি বিক্রি করবো আরেকজন ব্যবসায়ীর কাছে, সে নিয়ে কত বিক্রি করবো? এই ক্ষেত্রে কি হয়, তখন তো আপনাদের ভোক্তার ম্যাজিস্ট্রেট যায় জরিমানা করে। বিক্রেতাদের অভিযোগ অস্বীকার করেন উৎপাদক কোম্পানির প্রতিনিধিরা। জানান, এলসি জটিলতায় জাহাজে তেল আটকে থাকায় সরবরাহের সংকট তৈরি হয়। 26 ফেব্রুয়ারির পর কোনো সংকট থাকবে না। 22 তারিখ রাতে থেকে জাহাজগুলো আসবে, 24 তারিখ ধরেন ডিউটি বের করবে, 25 তারিখে ফ্যাক্টরিতে মালগুলো ঢুকবে, 26-27 তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণের মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। বিক্রয় আদেশ অনুযায়ী তেল সরবরাহ করতে কোম্পানিগুলোকে নির্দেশনা দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। বলেন, তেলের সাথে কোনো পণ্য কিনতে বাধ্য করা যাবে না। ভোজ্য তেলের প্রোডাকশন এবং সাপ্লাই কৃত্রিমভাবে বন্ধ করা হলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসও অনুসারে তেল সরবরাহের ক্ষেত্রে কোম্পানি সমূহকে নিজের গাড়িতে ওনারা নিজেরা ডিলারদের নিকট তেল প্রেরণের ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অনুরোধ করছি। ওনারা এটা উৎপাদক কোম্পানিগুলোকে ডিজিটাইজেশনের আওতায় আসার আহ্বান জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নদীর 11টি পয়েন্টে অবস্থান কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে কাল ও পরশু 2 দিন চলবে এই কর্মসূচি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচির উদ্বোধন করবেন। নীলফামারীর ডিমলার ছাতনাই থেকে শুরু করে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম হয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ পর্যন্ত তিস্তা অববাহিকার 2 পারে 230 কিলোমিটার এলাকায় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে 45টি পয়েন্টের সমাবেশে নাটক, গান, অভিনয় ও মানববন্ধন হবে। শেষ দিনে ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সমাবেশে কয়েক লাখ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ চলছে। তিস্তার চরে জমায়েত হতে প্রস্তুত করা হচ্ছে প্যান্ডেল। এরই মধ্যে সেখানে জড়ো হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয়রা জানান, আগামী 2 দিন কর্মসূচিতে অংশ নিয়ে তারা তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি জানাবেন। আমাদের জমা জমি সব তিস্তা নদীতে ভাঙে যায়। এখন আমরা যে গরিব মানুষ কি করি খাবো? তিস্তা নদীটা বান্ধা হলে আমরা হয়তো দেখা যাবে যে ডাল ভাত খাইতে পারবো। এখন আমাদের পানির দরকার, এখন আমরা পানি পাইতেছি না।
এখন আমরা আবাদ করি, পানি পাই না। মানুষের ভিতরে আওয়াজ উঠেছে, তারা দীর্ঘদিন ধরে অবহেলিত বঞ্চিত হয়েছে তিস্তাপাড়ের মানুষ, তারা দীর্ঘদিন ধরে অবহেলিত বঞ্চিত হয়েছে তিস্তাপাড়ের মানুষ। এই আন্দোলনের মধ্য দিয়ে তারা দাবি আদায় করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। এক যুগ পর কক্সবাজারে বড় শোডাউন করতে যাচ্ছে বিএনপি। সোমবারের মহাসমাবেশ ঘিরে পুরো শহরে সাজ রব। দীর্ঘদিন পর বড় ধরনের জমায়েতকে ঘিরে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। গেল 15 বছরে কক্সবাজারে বিএনপির কর্মসূচি ছিল নির্দিষ্ট এক জায়গার মধ্যে সীমাবদ্ধ। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এটাই প্রথম বড় আকারের সমাবেশ। ফলে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। এই জনসমাবেশকে আমরা জনসমুদ্রে রূপান্তরিত করার জন্য আগামীকাল কক্সবাজার হবে মিছিলের নগরী। এই যে মহাসমাবেশ হচ্ছে এর জন্য আমরা অসম্ভব উচ্ছ্বসিত, আনন্দিত। একটি সুন্দর আকর্ষণীয় সমাবেশ এখানে হবে বলে আমরা আশা করছি। কক্সবাজার শহর বর্ণিল সাজে সেজেছে। উন্মুক্তভাবে সমাবেশ করতে পারিনি, মিছিল মিটিং করতে পারিনি, পুলিশের বাধা, প্রশাসনের বাধার কারণে। দীর্ঘ 8 বছর পর কক্সবাজারে বিএনপির শোডাউনে বক্তব্য রাখবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শহর জুড়ে সাজ ড্রপ, প্রস্তুতিও প্রায় শেষ। আমরা দাবি করব সঠিক যথাসময়ে আপনার নির্বাচন দেওয়ার জন্য অনেক দাবি আছে এখানে। জনগণের সরকার না থাকলে দেশে কোনোদিন একটা স্থায়ী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখা সম্ভব নয়। উনি সর্বশেষ কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে 2013 সালে শ্রমিক দলের একটি কর্মী সভা বক্তব্য রাখছিলেন। সোমবার কক্সবাজারের বাহারছড়া গোলচত্বর মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই এবং আমরা চাই মানবিক রাষ্ট্র হোক, আমরা চাই বৈষম্যহীন সমাজ হোক। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগতীরে তৃতীয় পর্বের মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। বিশ্ববাসীর মঙ্গল কামনা ও মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। মোনাজাত করেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ। এর আগে ইজতেমায় শরিক হতে টঙ্গী ও আশেপাশের এলাকা থেকে ময়দানে জড়ো হন ধর্মপ্রাণ মুসল্লিরা। ফজরের নামাজের পর থেকে চলে বয়ান। বিদেশি মেহমান ও আগত মুসল্লিদের সেই বয়ান তর্জমা করে শোনানো হয়। খিত্তায় খিত্তায় চলে ইমান আকিদার তালিম। আখিনি মোনাজাত নির্বিঘ্ন করতে বাড়তি নজরদারি ছিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের। মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য 8টি বিশেষ ট্রেন চালু করে রেলওয়ে বিভাগ। দশম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024-এর স্বর্ণপদক লাভ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর 2 সদস্য। বিশ্বের 32টি দেশের 179 জন সামরিক সদস্যদের অংশগ্রহণে সৌদি আরবের মক্কা নগরীতে হয়ে গেল এই কোরআন প্রতিযোগিতা। গত 31 জানুয়ারি শুরু হয়ে প্রতিযোগিতা চলে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। এতে 3 পারা, 5 পারা, 10 পারা, 20 পারা ও 30 পারা হিফজ এবং তেলাওয়াত সহ 6টি ইভেন্টে বাংলাদেশের নৌবাহিনীর 5 জন ও সেনাবাহিনীর 1 জন প্রতিযোগী অংশ নেন। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সদস্যদের সাথে প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর সাব্বির হোসেন 3 পারা গ্রুপে ও মোহাম্মদ গোলাম রাব্বানী 10 পারা হিফজ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেন। লন্ডনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসী দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও এই আয়োজন করে খুলনা বিভাগীয় সমিতি ইউকে। শনিবার পূর্ব লন্ডনের একাডেমি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবে খুলনা বিভিন্ন পিঠার পসরা সাজিয়ে বসে প্রবাসীরা। সংগঠনের সভাপতি নাহিদ নেওয়াজ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র মঈন কাদরি। এ সময় বক্তব্য রাখেন শেখ মুহিতুর রহমান, বাবলু, আবু সুফিয়ান, জিলাম, এমদাদুল হক চঞ্চল, সিপার আহমেদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা, নাচ, গান সহ নানা সাংস্কৃতিক আয়োজন করা হয়। ওমানের প্রবাসীদের ফুটবল টুর্নামেন্ট বোরাক এফসিকে 3-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্ল্যাক নাইটস। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের আওতাধীন বৃহত্তর চট্টগ্রাম উইংয়ের উদ্যোগে আয়োজন করা হয়। আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে ভূমিকা পালন করে গালফ এক্সচেঞ্জ। প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে দেশীয় ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরতে আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সেলিম পারভেজ। টুর্নামেন্টটির উদ্বোধন করেন মোহাম্মদ রফিক উল্লাহ। এ সময় প্রধান অতিথি ছিলেন সোশ্যাল ক্লাবের ওমানের চেয়ারম্যান সিরাজুল হক, বিশেষ অতিথি গালফ এক্সচেঞ্জের অপারেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ, নাজিম উদ্দিন, আরিফ উদ্দিন সহ অনেকে। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আমরা যদি এই দেশের আইন মানে চলি, আমরা যদি এখানে সম্মানিত হতে পারি, সাথে সাথে কিন্তু বাংলাদেশ সম্মানিত হবে। কোনো অবস্থাতেই বাংলাদেশের বদনাম হয়, বাংলাদেশের ইমেজের ক্ষতি হয়, বাংলাদেশের ভাবমূর্তির ক্ষতি হয়, এমন কোনো কাজ আমরা করব না। দোকানে গহনার ছড়াছড়ি, অথচ স্বর্ণ আমদানির আনুষ্ঠানিক তথ্য খুবই কম। তাহলে এত স্বর্ণ কোথা থেকে আসছে? প্রশ্ন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের। জানালেন ব্যাগেজ রুল সংশোধনের কাজ চলছে, বসতে পারে অগ্রিম আয়করও। ডলার সংকটের কারণে চাল ও জ্বালানি আমদানিতে হিমশিম খেতে হচ্ছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। দেশে স্বর্ণের ভরি এখন লাখ টাকার বেশি, তারপরও দোকানে খালি শেলফ খুঁজে পাওয়া কঠিন। নিত্য নতুন কারুকাজ আর নির্মাণ শৈলী দিয়ে ক্রেতা টানার প্রাণান্ত চেষ্টা জুয়েলারি ব্যবসায়ীদের। ইদানিং তাতে নতুন মাত্রা যোগ করেছে ডায়মন্ড। এসব স্বর্ণ মূলত আসে বিদেশ থেকে লাগেজে, চোরা চালানো নেহায়েত কম না। এখানেই প্রশ্ন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের। রোববার জুয়েলারি সমিতির নেতাদের সাথে বৈঠকে বসেন তিনি। দেশে স্বর্ণ আমদানির বৈধ উপায় থাকা সত্ত্বেও কেন বিকল্প পথে আসছে ব্যাখ্যা জানতে চান তিনি। এ সময় হয় মৃদু তর্কাতর্কিও। এখন আমার বাজারে প্রচুর স্বর্ণ, ওনার মেয়ের জন্য আনেন নাই, ওনার বোনের জন্য আনেন নাই, ওনার স্ত্রীর জন্য আনেন নাই, এটা আলটিমেটলি আপনার মার্কেটে গেল। তো 40,000 টাকা ট্যাক্স দিয়ে এটা সহজে আনতেছে, কিন্তু আপনি 20,000 টাকা দিয়ে আনতেছেন না, এটা বলেন। 20,000 টাকা এইটা আমাদের 4,000 টাকাটা ইদানিং করা হয়েছে, যখন করা হয়েছে তখন কিন্তু আমরা ইম্পোর্ট করতে পারি নাই। এ সময় কর ও ভ্যাট কমানোর আহ্বান জানান জুয়েলারি ব্যবসায়ীরা। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, সবাই সঠিক ঘোষণা দিয়ে স্বর্ণ আনলে সাহায্য করবে সরকার। ব্যাগেজ রুলের একটা সংশোধনের উদ্যোগ আমরা নিয়েছি, একটা আলাপ আলোচনা, একটা কাজ হয়েছে। এটা আমাদের লেভেলে শেষ করার পরে আমরা এটা পাবলিক কনসালটেশনের জন্য দিয়ে দেব। মানে আমি কোনো কিছুই করতে চাই না যেটা পাবলিক জানে না। চেয়ারম্যান জানান, ডলার রিজার্ভ পরিস্থিতি ভালো হলে সরকার অনেক ক্ষেত্রে বাড়তি কর তুলে নেবে, কিন্তু আপাতত চাপ আছে। একেবারে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো, যেমন আপনার ইন্ডাস্ট্রির জন্য এবং ট্রান্সপোর্টের জন্য যে জ্বালানি, ফসিল ফুয়েল বলেন, গ্যাস বলেন, এগুলো তো না হলে দেশ চলবে না। এইগুলোর বিল বন্ধ ঠিকমতো দিতে পারতেছে না এবং ডলারের ক্রাইসিসের কারণে চরম প্রবলেম হচ্ছে। এনবিআর চেয়ারম্যান জানান, আগামীতে সব পর্যায়ে কর রেয়াতের কৌশল বদলাতে সরকার কাজ করছে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।